তো একটা কোণক দেখতে পাচ্ছ তোমরা, মানে এই যে কোণকটা দেখতে পাচ্ছ, এই কোণক থেকেই আমরা যাবতীয় জিওমেট্রিক্যাল শেপ পেতে পারি। এখান থেকে তুমি যাবতীয় জ্যামিতিক শেপ পেতে পারো। ভাই কেমনে? সিম্পল। তুমি যদি এটার একটা সাইড চেক করো, একটা সাইড, শুধু এই সাইডটা না, তাহলে বলো তো এটা একটা কি? সরলরেখা, তাই না? আচ্ছা, আবার তুমি যদি এই সাইড উভয় সাইডই নাও, তাহলে যেটা পাবা, এটা যদি নাও, দেখো এরকম পাবা। আবার এরকমও যদি পাও, নাও, হ্যাঁ, এই উভয় সাইডটাই যদি নাও, তাহলে তুমি আলটিমেটলি যেটা পাবা তার নাম হচ্ছে জোড়া সরলরেখা। তো অনেকের কাছে বিষয়টা বলতো, ভাই দুইবার লেখার দরকার কি? সরলরেখা তো সরলরেখায়। উত্তর হচ্ছে না, এইটা সরলরেখা আর এটা পেয়ার অফ স্ট্রেট লাইন, জোড়া সরলরেখা। তো জোড়া সরলরেখাটা অ্যাকচুয়ালি আর সরলরেখার মাঝে পার্থক্য কি আছে? সরলরেখা যেমন ভাইয়া এই যে 2x - 5y + 7 = 0, ভাই এটা জোড়া সরলরেখা, এটা শুধুমাত্র একটা সরলরেখা, এটা হচ্ছে সরলরেখার ইকুয়েশন। বাট x - 2y + 5, এর সাথে এখন দেখো তো কয়টা সরলরেখা গুণ আকারে আছে? এইটাকে বলবো আমরা জোড়া সরলরেখা। তার মানে অ্যাকচুয়ালি সরলরেখার ক্ষেত্রে তুমি x এর এবং y এর সর্বোচ্চ ঘাত কত হতে পারে? 1 বা 0 হইতে পারে, বিষয়টা এরকম। 1 এবং 0 হইতে পারে, মানে মেইন কথা হচ্ছে সর্বোচ্চ ঘাত হতে পারে কি? 1। বাট তুমি দেখো জোড়া সরলরেখার ক্ষেত্রে তুমি x এর স্কয়ার যুক্ত পদ পেতে পারো, y স্কয়ার যুক্ত পদ পেতে পারো, xy যুক্ত পদ থাকতে পারে, শুধু x থাকতে পারে, শুধু y থাকতে পারে, আবার কি শুধু কনস্ট্যান্ট থাকতে পারে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে জোড়া সরলরেখায় কিন্তু x স্কয়ার থাকতে পারে, y স্কয়ার থাকতে পারে, আবার কি xy যুক্ত পদও থাকতে পারে। বাট সরলরেখার ক্ষেত্রে এই তিনটার কোনোটাই থাকবে না। xy যুক্ত পদও থাকলে সেটা সরলরেখা হবে না, x স্কয়ার বা y স্কয়ার থাকলে কি হবে না? সরলরেখা হবে না। আচ্ছা, তার মানে আমরা, তুমি যদি এই দুই সাইডটা নিয়ে চিন্তা করো, তাহলে সেটা হবে কি? জোড়া সরলরেখা। এবার এইটার দিকে তাকাও, বলো কি? যে শেপটা দেখতে পাচ্ছ তা একটা কি? বৃত্ত। তার মানে এই কোণ থেকে তুমি যা পেতে পারো তা হচ্ছে কি বলো তো? বৃত্ত। তাহলে এবার তুমি যা দেখতে পাচ্ছ এটা কিন্তু আলটিমেটলি কি ভাইয়া? বৃত্ত। তার মানে কোন আকৃতির শেপ থেকে তুমি একটা বৃত্ত পেতে পারো, যেমন একটা গোলক হতে পারে। সে এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি একটা ফুটবল, এটা গোলক। তুমি 3D এভাবে যদি চিন্তা করো, এটা আলটিমেটলি কি? সার্কেল, বৃত্ত বা বৃত্তাকার, তাই না? আচ্ছা, তো এবার একটু দেখো, আমাদের যে বৃত্তটা ছিল, আমি দুই সাইড থেকে একটু প্রেসার ক্রিয়েট করছি, দেখো তো। আগে ছিল বৃত্ত, দুই সাইডে প্রেসার ক্রিয়েট করছে, এখন সেটা কি? উপবৃত্ত, তাই না? দুই সাইডে প্রেসার ক্রিয়েট করার পর এখন যেটা পাইছো তা হয়ে গেল কি? উপবৃত্ত। ওকে, তাহলে দেখো, তাহলে প্রেসার ক্রিয়েট করার পরে তুমি যা পাইছো তা কিন্তু আর সে আর বৃত্ত নাই, সে হয়ে গেছে কি? উপবৃত্ত। উপবৃত্ত, বৃত্ত আর উপবৃত্ত, তার মানে তোমরা কিন্তু বিষয়টার সাথে আগে থেকে পরিচিত। তোমরা ওই যে পড়ছো না বাংলায়, উপবন মানে পুরোটা কি জানো? বনের সদৃশ। উপশহর, উপজেলা, তার মানে উপবৃত্ত, তার মানে বৃত্তের সদৃশ, মানে বৃত্তের মতোই কিছু কিছু বৈশিষ্ট্য মনে হয় আছে, বাট পুরোপুরি এটা কি না? বৃত্ত না। এটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, তো এখন একটা কাজ করো ভাইয়া, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করতেছি, তো তার আগে একটা জিনিস দেখো, আমাদের সুতা হলে ভালো হতো, আমি সুতা দিয়ে দেখাইছি, হুট করে কেন যেন এটা চোখে পড়লো, তো মনে হইলো যে যেহেতু পাইছি এটা দিয়ে কাজ করি। সুতা হলে হয় কি, ওই যে বাতাসে একটু নড়াচড়া করে, সকল ব্যাসে সুতা দিয়ে দেখাইছি।
আচ্ছা দেখো, আচ্ছা নিচে ভাইয়া সুতার কাজটা জাস্ট ঝাঁটার ইয়ে দিয়ে করছি আর কি। ঝাঁটা বোঝো না? বোঝার তো কারণ নাই না। আচ্ছা দেখো বলেও ফেলছে, ঝাঁটা দিয়ে আরো কিছু বাক্য গঠন করা যায়। আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে যে তুমি এখন যা দেখতে পাচ্ছ ভাইয়া, এইটা যদি সুতা হতো তাহলে এই সুতাটা বলতো ভাইয়া নিচের যে রাউন্ড শেপটা ওটা কি বৃত্ত না? তাহলে বলতো এটা কোন দিক দিয়ে গেছে? কোন দিক দিয়ে গেছে? কেন্দ্র। তার মানে তুমি আমার হাতে যে সুতাটাই চিন্তা করো, আপাতত সুতাটা দেখতে পাচ্ছ যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, এটার নাম হলো অক্ষরেখা। কি? অক্ষরেখা। তাহলে এটা যদি আমি একটু চ্যাপ্টা করি তাহলে তো আগের জায়গা দিয়ে যাবে, তার মানে কিছু একটা বিষয় বোধহয় আছে। তার মানে এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এই যে আমি কিন্তু বলছি আগে যখন গেছে ফুল রাউন্ড শেপ যখন ছিল তখন ছিল কিন্তু এটা কোন দিক দিয়ে গেছে? কেন্দ্র। চ্যাপ্টা করার পরেও কিন্তু ওরকম একটা স্টেজে গেছে, খুব সম্ভবত উপবৃত্তের এদিক দিয়ে গেছে, তাই না? তার মানে কেন্দ্র। ওকে, এখন তার মানে একদম মাঝখান দিয়ে যেটা যাচ্ছে তার নাম হচ্ছে কি? অক্ষরেখা। আমাদের একদম চ্যাপ্টারের লাস্ট দিন পর্যন্ত আমরা এটা নিয়ে কাজ করব। এবার ভাইয়া এই যে এটা একটা তল, এটা একটা তল, এই তল এই তল, এখানে কিন্তু দেখো এই সাইডটার এই সাইডটা এটাকে বলবো আমরা তল, আর মাঝখানেটা বলবো কি? অক্ষরেখা। এখন এই এই তলগুলোকে আমরা বলবো হেলানো তল। আর এই হেলানো তলের সমান্তরাল করে যদি কাটি তাহলে তুমি একটু পরে দেখবা এটা এক ধরনের জ্যামিতিক শেপ তৈরি হচ্ছে। আর যদি অক্ষরেখার সমান্তরাল করে কাটি তাহলে আরেক ধরনের জ্যামিতিক শেপ তৈরি হবে। আমরা সেটা একটু দেখতে চাই। তো দেখো আমার আর মুড়ি বানানো হইল না, এখন এটা কেটে ফেলবো। তো আমরা হেলানো তলের সমান্তরাল করে কাটতে চাই। দেখো হেলানো তলের সমান্তরাল করে কাটার পরে তুমি যে শেপটা দেখতে পাচ্ছ, দেখো তো একটা এরকম শেপ না? সুন্দর একটা শেপ। তো যে শেপটা পাইছো এটা দেখতে এরকম, এরকম একটা শেপ পাইছো তুমি, দেখো, তাই না? তো এটা বলো তো এটা কি? প্যারাবোলা, তাই না? পরাবৃত্ত। তাহলে এখন যে শেপটা পাইছো এটা কিন্তু পরাবৃত্ত। আচ্ছা, এন্ড ফাইনালি তুমি একটা কাজ করতে পারো, এরকম দুইটা ধরো কোনক আকৃতির শেপ, দুইটা, একটা না দুইটা, দুইটা কোনক আকৃতির শেপ। এটা শেপগুলো নষ্ট হয়েছে, আমার হাতে সময় নাই যে আবার নতুন করে বানাবো। একটু শেপের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি, কিছুটা না অনেকটা। যাই হোক, হ্যাঁ, এরপর আমরা প্রত্যেকটা যখন আবার স্পেসিফিক আলাদা আলাদা করে চ্যাপ্টারে যাব তো ওইটা নিয়ে তো তখন আরো বিস্তারিত আলোচনা করবে। আপাতত একটা সাময়িক একটা ধারণা দিচ্ছি মাত্র। তো এই যে দেখো একটু আগে যে কোনকটা নিছিলা, কোনক বলতে কি? ওই যে কোনক বলতে আমরা কিন্তু ওই যে তোমরা কোন আইসক্রিমের নিচের পাটটা ওইটা, বা ধরো তোমরা কি ওই যে মোটরসাইকেলে তেল ওঠানোর জন্য যেটা দেয়, ঠিক আছে, টাঙ্কিতে আগে যেটা দেয়, ঠিক আছে, গ্রামের ভিতর তেল উঠানোর ক্ষেত্রে যে তুমি দোকান থেকে যে তেলগুলো নাও না সেগুলো। আচ্ছা, তো দেখো এরকম দুইটা কোনক আকৃতির শেপ তুমি নিছ, তবে কি এবার ওই দিক করে নাকি উল্টা করে? উল্টা করে নিছ। নেয়ার পর তুমি এবার কি করবা? এখানে একটা দা মারবা, এখানে একটা দা মারবা, সরি দা শুনলে একটু খারাপ শোনে, দা তো ভয়ঙ্কর সাউন্ড।
আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারো, লেজার লাইট, হ্যাঁ লেজার লাইট দিয়ে এরকম করে কাটবা, এই এমন ভাবে কাটবা যাতে আমার হাতটা আবার না কেটে যায়, মাত্র 2টা হাত। তো এখন এখানে যে কাজটা করতে পারো ভাইয়া তা হচ্ছে এখান থেকে লেজার লাইট দিয়ে কেটে মাথাটা যাতে কাটবে, যাতে আমার হাতটা না কাটে, এখানে মাথাটা কাটবে। কাটার পরে যে চেহারাটা দেখবা সেই চেহারাটা অনেকটা এরকম, দেখো এই যে এখানে এক ধরনের শেপ, এখানেও শেপ, মানে অনেকটাই ঝগড়া করার পর দুইজন দুই দিকে হা করে আছে, এরকম আর কি বিষয়। ও এইদিকে হা করে আছে, ও এইদিকে হা করে আছে, এই ধরনের শেপ কে আমরা বলবো অধিবৃত্ত। আর অনেকে বলবো ভাই বুঝছি তো, একটু আগে পরাবৃত্ত করাইছেন, ওইটা একটা আর এটা দুটা দুই দিকে, না মোটেও না। আগেরটা তুমি কাটছিলা হেলানো তলের সমান্তরাল করে, এবার দেখো তো সোজা লম্বালম্বি ভাবে কাটছো না, তাহলে বলো তো কার সমান্তরাল করে কাটছো? কার সমান্তরাল করে কাটছো? অক্ষরেখা। আগের বার তুমি কাটছিলা হেলানো তলের সমান্তরাল করে, বাট এবার তুমি কাটছো কার সমান্তরাল করে? অক্ষরেখার সমান্তরাল করে। সো দুইটা কি এক জিনিস? মোটেও না, তাই না ভাইয়া? দুটা কিন্তু এক জিনিস না। সো যেটা হেলানো তল, তুমি একটু চিন্তা করো তো, আগেরটা হেলানো তল হলেও এবারটা কিন্তু অক্ষরেখার সমান্তরাল করে কাটছো, যার ফলে ফিগারেরও কোনো চেঞ্জ আছে। দেখো এই ফিগারটা দেখে মনে হচ্ছে না যে এরকম হওয়ার পরে একটু মনে হয় সরল লেখার মতো হয়ে গেছে, বাট এইটা দেখো তো ভাইয়া, এটা কি রাউন্ড মনে হচ্ছে না তোমার? বেশ রাউন্ড মনে হচ্ছে না? যে এখান থেকে রাউন্ড হওয়া তো শুরু হয়েছে, মনে হচ্ছে লাস্ট পর্যন্ত কেন যেন রাউন্ডই হয়ে যাচ্ছে। আসলে এটা শেষ পর্যন্ত রাউন্ড হবে, মানে এই যে পরাবৃত্ত, দেখো তোমার মনে হতে পারে ভাই এটা পরাবৃত্ত, দেখো এই রাউন্ড হওয়াটা এখানে শেষ না, হচ্ছে 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 হচ্ছে, এটাও রাউন্ড হতে থাকবে, রাউন্ড হতেই থাকবে, হতে 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 কোনো এককালে একটা পরাবৃত্ত আসলে কি তৈরি করবে? উপবৃত্ত তৈরি করবে। তার মানে তুমি যদি বলতে চাও তাহলে দুইটা পরাবৃত্ত এদিক করে উল্টা দিক করে বরং জোড়া লাগালে সেটা একটা কি হয়ে যায়? উপবৃত্ত। বাট দুইটা পরাবৃত্ত এরকম ঝগড়া করলে কখনো কি হয় না? অধিবৃত্ত হয় না। ঝগড়া করার জন্য তাকে কিভাবে কাটতে হয়? অক্ষরেখার সমান্তরাল করে কাটতে হয়। সো কাটার ধরন যেহেতু দুইটা ভিন্ন, তাহলে দুইটার মাঝে অবশ্যই কিছু পার্থক্য আছে। আচ্ছা, তো এখন দেখো এই জায়গাটায় অধিবৃত্তের বিষয়টা আমরা অধিবৃত্তের চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করব। আপাতত একটা বিষয় জেনে রাখো, অধিবৃত্তের চ্যাপ্টারে গিয়ে আমরা এটাকে বিস্তারিত আলোচনা করব। ভাইয়া এটার ক্ষেত্রে হবে কি জানো? এই দেখো না, শুরুর দিকে রাউন্ড থাকলেও পরে কি রাউন্ড আছে, দেখে কি সরলরেখার মতো মনে হচ্ছে। ইভেন একটা নির্দিষ্ট সময় পরে এই জিনিসটা এসে এর সাথে কি যুক্ত হয়ে যাবে, বুঝতে পারছো? এই জিনিসটা এর সাথে এসে যুক্ত হয়ে যাবে। তার মানে অধিবৃত্তের ফিগার কিন্তু এরকম। আর পরাবৃত্ত কি? রাউন্ড হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে। তার মানে এটা হচ্ছে কি আসলে বলো তো ভাইয়া? অধিবৃত্ত। আচ্ছা, তাহলে দেখো আমরা একটা কোণক থেকে সরলরেখা পাইছি, জোড়া সরলরেখা পাইছি, বৃত্ত পাইছি, উপবৃত্ত পাইছি, পরাবৃত্ত আর অধিবৃত্ত। যদিও তোমাদের যে ষষ্ঠ অধ্যায় আছে দ্বিতীয় পত্রে কণিকের যে চ্যাপ্টার, আমাদের সবগুলো হলেও আমরা এই কণিকের চ্যাপ্টারে কেবলমাত্র এই 3টা পার্ট নিয়ে কাজ করি, পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত। বৃত্ত কণিকের একটা অংশ হলেও এই বৃত্তকে দেওয়া হয়েছে কি ফার্স্ট পেপারে। আর জোড়া সরলরেখা যে পার্টটা, এগুলো তোমরা যদি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে যাও তাহলে পড়বা। আমার ম্যাথে যেহেতু আমি পড়ি নাই, মানে ম্যাথে পড়লে হয়তো হাই লেভেল, আমিও সম্ভবত ম্যাথে অবশ্যই থাকার কথা, অনার্সের ম্যাথে অবশ্যই জোড়া সরলরেখা টার্মটা আছে, অবশ্যই আছে, আমাদের যেহেতু ছিল। সো তোমার মানে অনার্সে অবশ্যই আছে। তো অনার্সে গেলে যদি ম্যাথ পড়ো তাহলে অবশ্যই পাবা, আর ইঞ্জিনিয়ারিং পড়লেও তুমি জোড়া সরলরেখা টার্মটা পাবা। আচ্ছা, তো এখন এখানে একটা জিনিস তাইলে মোটামুটি আমি তোমাদেরকে বলে রাখি, তুমি যে কোণকটা দেখলা, এই কোণক থেকে আলটিমেটলি বিভিন্ন জ্যামিতিক শেপ তুমি পাইছো, বিভিন্ন জ্যামিতিক শেপ কিন্তু তুমি পাইছো।
বাট তুমি যে জ্যামিতিক শেপগুলো পাইছো ভাইয়া, এটা তো কেবলমাত্র জ্যামিতিক একটা ফিগার বা একটা শেপ, বাট জ্যামিতির সাথে কিন্তু বীজগণিতের একটা সম্পর্ক, মানে এই বিষয়টা বুঝি না। যেমন একটা স্ট্রেট লাইন, একটা সরলরেখা, এটা শুধুমাত্র একটা সরলরেখা, বাট এই সরলরেখার সাথে বীজগণিতের সম্পর্কগুলাই কি এই যে ইকুয়েশনগুলো। তো আমরা এই জ্যামিতির সাথে বীজগণিতের সম্পর্কটা স্থাপন করব। কিভাবে করব? তো এই জ্যামিতির সাথে বীজগণিতের সম্পর্কটা স্থাপন করতে গিয়ে ম্যাথমেটিশিয়ানরা দুইটা কাজ করেছিলেন। কি কি কাজ? নাম্বার ওয়ান, তারা একটা বিন্দু চিন্তা করেছিলেন বা একটা বিন্দু নিয়েছিলেন, আরেকটা নিয়েছিলেন সরলরেখা। আর ওই একটা বিন্দু আর ওই সরলরেখা দিয়ে আসলে সবগুলো ফিগার তারা আঁকিয়েছিলেন, এবং সেখান থেকে আলটিমেটলি আমরা কোনো না কোনো ভাবে তোমাদেরকে দেখাবো ওই জায়গা থেকেই এই বিভিন্ন ধরনের কণিকের ইকুয়েশন পাওয়া যায়। সো আমরা ওইদিকে যাব। আচ্ছা, তো এইটা সেই বিন্দু, যে বিন্দুকে, একটা বিন্দু বলতে তোমাদেরকে এর আগেও বলছে, একটা বিন্দু মানে সেটা কি? স্থির বিন্দু। মানে বিন্দু মানে কি কোনো একটা কিছুর অবস্থান, তো এটা তো নড়াচড়া হইতে পারে না, তার মানে এটা সেই স্থির বিন্দু। মাথায় রাখো, এই যে বিন্দু, এই বিন্দুর নামটা কেন্দ্র বা কখনো কখনো উপকেন্দ্র। কখন সেটা এটা কেন্দ্র আর কখন উপকেন্দ্র, এটা আমি তোমাদেরকে বুঝাবো। বা আমি যদি একটু আগেই বলে দিই যে বৃত্তের ক্ষেত্রে বিন্দুটার নাম হবে কেন্দ্র, আর বৃত্ত বাদ দিয়ে বাকি সবার ক্ষেত্রে ওটার নাম হয়ে যাবে উপকেন্দ্র। ঠিক আছে? ওকে। আর এইটা হচ্ছে সেই সরলরেখাটা, যে সরলরেখাটার একটা নাম দেওয়া দরকার, কারণ এটা কিন্তু নর্মাল সরলরেখা, এটা স্পেশাল সরলরেখা। যে সরলরেখার বিভিন্ন জায়গার অবস্থানের কারণে এটার কিন্তু নামের পরিবর্তন আসবে। বুঝতে পারছো? এই সরলরেখার বিভিন্ন অবস্থানের কারণে এটা কিন্তু নামের পরিবর্তন আসবে। মানে কখনো বৃত্ত হবে, কখনো উপবৃত্ত হবে, কখনো পরাবৃত্ত, কখনো অধিবৃত্ত হবে। তার মানে এই সরলরেখার অবস্থানের পরিবর্তন, এটার যেহেতু বিভিন্ন বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, মানে বিভিন্ন জ্যামিতিক শেপ তৈরি হবে, এই জন্য এই সরলরেখা কিন্তু সাধারণ সরলরেখা না। তোমার এটারও একটা নাম দেওয়া দরকার। এটার নাম দিলাম দ্বিঘাক্ষ। কেন এটার নাম দিলাম দ্বিঘাক্ষ বা নিয়ামক, এটা আমরা ব্যাখ্যা দিব। এটার নাম তুমি দ্বিঘাক্ষ বা নিয়ামক। নিয়ামক কথাটার বাংলা মিনিং কেউ কি বলতে পারবা? নিয়ামক কি? নিয়ামক মানে কি? কেমিস্ট্রিতে করছো না? নিয়ামক কি? প্রভাবক। প্রভাবক মানে কি? তার মানে আলটিমেটলি এইটার প্রভাবেই কিন্তু এই যে দ্বিঘাক্ষটা আছে বা সরলরেখা আছে, এই সরলরেখার বিভিন্ন জায়গার অবস্থানের কারণে তুমি বিভিন্ন ধরনের জ্যামিতিক শেপ পাবা। তো কেমনে পাবা আমি আস্তে আস্তে সবই দেখাবো, সবই দেখবা। তো আমরা এই যে দ্বিঘাক্ষটা আবার এখানে নিলাম, এই দ্বিঘাক্ষটা এখানে নিলাম, সরলরেখাটা নিছি। আর একটা কাজ আগে করে নেই, যেহেতু করাই লাগবে, এই কাজটা পরে করার থেকে এখন একটু করে নেই। এটা কি দেখতে পাচ্ছ? একটা এই যে স্থির বিন্দুটা, এটা স্থির বিন্দুটা, এটা আর এটা হচ্ছে দ্বিঘাক্ষ। আমরা এখানেও স্থির বিন্দু আর দ্বিঘাক্ষ নিছি, এখানেও স্থির বিন্দু আর দ্বিঘাক্ষ নিছি। একই সাথে একটু দুটা নিয়ে কাজ করতে চায় ম্যাথমেটিশিয়ানরা। তারা চিন্তা করেছে এই স্থির বিন্দু আর যে কোনো একটা বিন্দু পি, সে পি, এই স্থির বিন্দু আর যে কোনো একটা বিন্দু পি এর মধ্যবর্তী দূরত্ব আর পি বিন্দু হতে এই দ্বিঘাক্ষ যেটা আছে না, তার উপর লম্ব দূরত্ব পিএম, এই অনুপাত সর্বদা একটা ধ্রুব সংখ্যা। আমরা প্রয়োজনে তোমাদেরকে বোঝানোর জন্য আরেকটু ছোট বড় করে দিতে পারি, যাতে তোমাদের বুঝতে কিছুটা সহজ মনে হয়।
ভাই আমি কি বলেছি, এই যে একটা বিন্দু স্থির বিন্দু, তার একটা নাম দাও এস। এই স্থির বিন্দু হতে যে কোনো একটা বিন্দু পি এর মধ্যবর্তী দূরত্ব আর এই পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর যে লম্ব দূরত্ব পিএম, এদের রেশিও একটা কনস্ট্যান্ট। তার মানে কার কার রেশিও? এসপি আর পিএম এর রেশিও। তাহলে এসপি আর পিএম এর রেশিও একটা কনস্ট্যান্ট। ভাই এটা কি তোমার কাছে মনে হচ্ছে না একটু স্পেশাল? কারণ এই রেশিওর উপর ভিত্তি করে আসলে বিভিন্ন জ্যামিতিক শেপ যেহেতু তৈরি হয়। তো এই স্পেশাল কনস্ট্যান্টের একটা নাম দাও। ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি, যেটাকে তুমি সেন্ট্রিসিটিটা কেটে দিয়ে লেখো ই। ভাই আমি শুরুতেই বলে নিই কেমনে কাজ করে দেখাবো। এসপি আর পিএম, এই এস আর পি এর মধ্যবর্তী দূরত্ব যা, আর পি বিন্দুতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্বের রেশিও সর্বদা একটা কি কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের নামই কি? ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। ঠিক আছে? তার মানে তুমি এরপর থেকে মাথায় রাখবা, পুরো কণিকের চ্যাপ্টারে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত লাস্ট দিন পর্যন্ত তুমি এটাই মনে রাখবা, ওই স্থির বিন্দুটার নাম দিব আমরা এস, এখানে যে বিন্দুটা তার নাম দিব পি, লম্ব দূরত্ব এম, এবং তুমি সবসময় এটাই লিখবা ই সমান এসপি বাই পিএম, একদম লাস্ট পর্যন্ত এটাই লিখবা। মানে এটা আমাদের সাথে এমন ভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, তুমি দেখবা যে ওই স্থির বিন্দু মানেই সবসময় তুমি সারা জীবন চিন্তা করবা এস, এরকম একটা ফিল চলে আসবে। যেমন তোমাদের বিন্দুর সেট কথা চিন্তা করলে এটা পি চলে আসে না? ওই যে তোমরা সরলরেখা ডি নাম্বার চ্যাপ্টারে করছো, সঞ্চার পথের চ্যাপ্টার করে আসছো। আচ্ছা, এই জিনিসটা আমি একটু তোমাকে বুঝাইতে চাচ্ছি, এটা একটু মনোযোগ দাও ভাই সবাই। ধরো এস আর পির মধ্যবর্তী দূরত্ব 20 মিটার, আর পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব ওটা 30 মিটার, এটা হচ্ছে 20 মিটার। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া, তাহলে ইটা কত? 30/20, এসপি হচ্ছে 30, পিএম এর অনুপাতটাই তো ই। এসপি বাই পিএম এর অনুপাতই নাকি পিএম বাই এসপি অনুপাতই? এসপি বাই পিএম। তাহলে দেখো তো ভাই এটা কত? 3:2। এবার তুমি একটা কাজ করছো, কি কাজ? এই যে এখানে নিছো, পি বিন্দুটা এখানে আসছে, এসপি আর পিএম। ধরো এসপি হয়েছে এবার 27, এখানে 18, 3 9 27, 9 2 18। তাহলে বলো এই 27/18 তার মানে কত? রেশিও কি চেঞ্জ হচ্ছে নাকি সেম? দেখো তুমি কিন্তু এই দূরত্ব কিন্তু ভিন্ন ভিন্ন নিচ্ছ, বাট রেশিও কিন্তু সেম। তার মানে এই ধরনের কনস্ট্যান্ট মেনটেন করলেই তখন কিন্তু একটা শেপ তৈরি হবে, তাছাড়া হবে না। আবার দেখো এসপি এখানে পিএম, ধরো এসপি এবার দাঁড়াইলো হচ্ছে 24 আর পিএম ধরো 16। তাহলে দেখো আবারও ই সমান এসপি বাই পিএম, এসপি কত? 24, পিএম হচ্ছে কত? 16। দেখো তো আমাদের কি কোনো দূরত্বগুলোর মিল আছে ভাইয়া? এটা 30 মিটার, এটা 27 মিটার, এটা 24 মিটার, তার মানে দূরত্বের অনেক কম বেশি। আবার এটাও কিন্তু দেখো 20, 18, 16, বাট রেশিও আলটিমেটলি কত বলো তো? 3/2। এই যে কোন একটা নির্দিষ্ট বিন্দু মানে স্থির বিন্দু থেকে কোন একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আর ওই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্বের অনুপাত যদি সবসময় একটা সেম কনস্ট্যান্ট হয়, সবসময় যদি একটা সেম কনস্ট্যান্ট হয়, তাহলে তুমি একটা জ্যামিতিক শেপ পাবা। আর এই জ্যামিতিক শেপটা অবশ্যই হবে পরাবৃত্ত, না হয় উপবৃত্ত, না হয় বৃত্ত, না হয় অধিবৃত্ত, এরকম কোন একটা শেপ পাবা। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? ওকে। যেমন আমি যদি এরকম করে আরো অনেকগুলোই দেখাইতাম তোমাদের, তুমি হয়তো এখানে বিন্দু পাইতে, এখানে পাইতা, এখানে পাইতা, এখানে পাইতা, এখানে পাইতা, এখানে পাইতা, এখানে পাইতা, এই দেখো এর মাঝখানে পাইতা, এখানে পাইতা। তবে আলটিমেটলি যদি এরকম করে পাইতে থাকতা, দেখতা এই ধরনের একটা শেপ তৈরি হতো।
তোমাদের অনেকেরই মনে হচ্ছে ভাইয়া এইটা বোধ হয় আমরা পরাবৃত্ত পাবো না, এটা একটা অধিবৃত্তাকার শেপ চলে আসবে। কেন আসবে তুমি অধিবৃত্তের চ্যাপ্টারে কি আমি বিস্তারিত আলোচনা করবো, পরাবৃত্ত করলে মোটামুটি অনেকটাই বুঝে যাবা, বুঝতে পারছো? বাট এইটুকু বোঝার চেষ্টা করো, এস আর পি এর মধ্যবর্তী দূরত্ব যে সবসময় কি সেম নিছি তাই কি না, এস পি দেখো একবার এক একটা নিছি। আর তোমাদের মনে হইতে পারে ভাই আপনি বুঝছি আপনি তিনটা দূরত্ব নিছেন, আসলে কি তিনটা দূরত্ব নিছি? এর ভিতরে কি শুধুমাত্র তিনটা বিন্দু? এরকম তোমাকে যদি বলে 3 কোটি বিন্দু তাও কম হবে, 3000 কোটি বিন্দু তাও কম হবে। তার মানে এর মাঝে কিন্তু এরকম অসংখ্য বিন্দু আছে। বাট তুমি ভিন্ন ভিন্ন দূরত্ব যাই নাও না কেন, রেশিও কি ভিন্ন ভিন্ন হবে নাকি সেম? রেশিও যদি সেম হয় তাহলে তোমার আসলে এই ধরনের একটা জ্যামিতিক শেপ তৈরি হবে। রেশিও যদি সেম হয় তাহলে তুমি আলটিমেটলি এই ধরনের একটা কি পাবা, জ্যামিতিক শেপ পাবা। ঠিক আছে ভাই? ওকে, তাহলে দেখো বিষয়টা কি রকম। তাহলে এসপি আর পিএম এর অনুপাত একটা ধ্রুব সংখ্যা। আর আমরা এই জায়গা থেকে তোমাদেরকে জাস্ট এইটুকু বোঝাচ্ছি, তার মানে এসপি আর পিএমটা চেঞ্জ হবে। কিন্তু বলো তো ভাইয়া এপি সর্বদা একটা কন্ডিশন মেনটেন করে চলতেছে না? তোমাদেরকে সরলরেখার 2 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ সঞ্চার পথের চ্যাপ্টারে একটা চমৎকার এক্সাম্পল দিয়ে বলছিলাম, আশা করছি এতদিনে ভুলে গেছো। তা হচ্ছে এটা ধরো ওই যে আমরা বলছিলাম একটা ছাগল দৌড়াচ্ছে, ছাগল দৌড়াচ্ছে, তো এটা হচ্ছে সে খুঁটি, যে খুঁটিকে কেন্দ্র করে দৌড়াচ্ছে সেটা ছিল কি সেন্টার। আর এই ছাগলের গলায় যে দড়ি ছিল সেটা ধরো 10 মিটার। তার মানে দেখো তো ভাই ওই ছাগল যে দৌড়াচ্ছে তার মানে কি যেভাবে দৌড়াক না কেন চারদিকে কয় মিটার দূরত্বে দৌড়াচ্ছে? 10 মিটার। তাহলে 10 মিটার দূরত্ব থেকে ছাগল কি এখানে এক পা দিছে আর এক পায়ে উড়ে এসে এখানে দিছে, এরকম দিছে নাকি একটার পর একটা এরকম বারবার হাঁটতেছে? তাহলে তুমি যদি চিন্তা করো ছাগল ওখানে যদি আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে ধরো কাদা হয় বা ধরো কিছুটা যদি এরকম থাকে স্যাঁতসেঁতে পরিবেশ থাকে, তাহলে ছাগল যদি এরকম করে দৌড়ায় তাহলে পায়ের একটা দাগ হবে না? পায়ের একটা দাগ হবে কিনা? এখন তুমি বলো ভাইয়া এই পায়ের যে দাগটা হবে এটা কি 1-2টা হবে নাকি অসংখ্য? তো এই অসংখ্য বিন্দু তার মানে ছাগলের পায়ের দাগ দিয়ে অসংখ্য বিন্দু তৈরি হবে। আর এই বিন্দুগুলোকে আমরা একটা কিসের অন্তর্ভুক্ত করেছিলাম? সেটে, যে সেটটার নাম দিয়েছিলাম পি এক্স কমা ওয়াই। তো অসংখ্য বিন্দুগুলোকে আমরা যে সেটের অন্তর্ভুক্ত করেছিলাম সেই সেটটার নাম দিয়েছিলাম কিন্তু পি এক্স কমা ওয়াই। তাহলে এবার তুমি আমাকে বলো যে এখানে কি এরকম অসংখ্য বিন্দু তৈরি হয়েছে না ভাইয়া? কি কন্ডিশন, কি রেশিও, কি 3:2 মেইনটেইন করবে, 3:2 মেইনটেইন করবে। এখানে তুমি দূরত্ব যত বেশি নাও যত কম নাও ইট ডাজন্ট ম্যাটার, বাট ম্যাটার হচ্ছে রেশিও সবসময় কি মেইনটেইন করতে হবে? 3/2। আর 3/2 রেশিও মেইনটেইন করলে তুমি এই ধরনের একটা জ্যামিতিক শেপ পাবা, এবং এই কন্ডিশন মেইনটেইন করে এরকম কতগুলো বিন্দু পাবা? অসংখ্য। আর সেই অসংখ্য বিন্দুগুলোকে অবশ্যই আমরা কার অন্তর্ভুক্ত করব? সেটের, যে সেটটার নাম পি এক্স কমা ওয়াই। তার মানে এই যে পিটা পাবা ওই পিটা সবসময় কি কার সেট পাবা? বিন্দুর সেট। বোঝা গেল? বুঝছো ভাইয়া? আচ্ছা, তার মানে এখানে তুমি যদি খেয়াল করো যে আমরা, আচ্ছা এটা একটু কেটে দিই তো, আরেকটা সরলরেখা, সরি একটা বিন্দু আর একটা সরলরেখা, যে সরলরেখাটার নাম হচ্ছে দ্বিঘাক্ষ। বিন্দুর নাম কখনো কেন্দ্র কখনো উপকেন্দ্র, তো আমরা ওই ব্যাখ্যাটা পরে আসতেছি। তো আমরা জানি যে বিন্দুটার নাম হচ্ছে কি এস, কারণ এস দিয়েই আমরা আসলে এখন প্রকাশ করব আর কি। আর এখানে একটা বিন্দু যার নাম দিলাম পি, আর পি বিন্দু হতে এই দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব, পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব, হ্যাঁ পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব পিএম, এই রেশিওটাই সর্বদা একটা ধ্রুব সংখ্যা। আরেকটা নাও এসপি,
কত দরকার পিএম। আচ্ছা দেখো তো ভাইয়া এই এসপি আর পিএম এর অনুপাত সর্বদা সেম কনস্ট্যান্ট হওয়ার কথা না? তাহলে ভাইয়া এইটা 10 মিটার হলে আর এটা ধরো 100 মিটার, তাহলে রেশিও যা আসবে। বাট এটা 10 মিটার হলে এটা যদি 90 মিটার হয় তাহলে কি রেশিও সেম আসবে? কিন্তু তোমার দেখে কি মনে হচ্ছে এইটার এটা কি অসমান নাকি সমান? তাহলে এই দুটাকে, এই দুইটা যে পিএম দেখতে পাচ্ছে দুটাকে অসমান হতে হবে নাকি সমান? বাট সিয়ারা দেখে কি সমান মনে হচ্ছে নাকি অসমান মনে হচ্ছে? এবার একটু ইতিহাস ঘাটি ভাইয়া। এই যে দ্বিঘাক্ষ দেখতে পাচ্ছ না, এটা তো স্থির বিন্দু, তো নির্দিষ্ট একটা জায়গায় আছে। বাট তুমি যে দ্বিঘাক্ষ দেখতে পাচ্ছ, সবাই একটু মনোযোগ দাও, এবারে তুমি বুঝে যাবা। এই তুমি যে দ্বিঘাক্ষ দেখতে পাচ্ছ, এই দ্বিঘাক্ষটা অ্যাকচুয়ালি এবার অসীমে আছে। কোথায় আছে? অসীমে। তার মানে এটা অসীমে আছে, দ্বিঘাক্ষটা আছে কি অসীমে। দ্বিঘাক্ষ আছে কোথায়? অসীমে। তাহলে তুমি চিন্তা করো, এই যে বিন্দু আর পি এর মধ্যবর্তী দূরত্ব এসপি, ধরো সেই এসপি দিলাম আমরা 10, এসপি দিছি 10। ভাইয়া দ্বিঘাক্ষ অসীমে যদি থাকে তাহলে কেউ কি আমাকে বলতে পারো পিএম কোথায় আছে? এই পি থেকে এই দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব পিএম কত? বোঝো নাই? এই দ্বিঘাক্ষটা তো ভাই অসীমে আছে, তাহলে এই পি বিন্দু হতে আর উপর লম্ব দূরত্ব পিএমটা কি অসীম না? এটা কি সসীম? তখন দ্বিঘাক্ষ যেহেতু অসীমে আছে, ধরো তুমি এখানে, তুমি একটা স্থির বিন্দু আর যে সরল রেখাটা সে আছে অসীমে, তাহলে তোমার থেকে ওই সরলরেখার মধ্যবর্তী দূরত্বটা কি অসীম। তার মানে পিএমটা অসীম, উপরের পিএমটা অসীম নাকি ভাইয়া? এখন বলবো ভাই এটা যেহেতু অসীমে আছে তাহলে নিচেরটাও অসীম, কিন্তু নিচেরটা একটু ছোট অসীম, উপরেরটা একটু বড় অসীম। তাই তো দেখাচ্ছে, তো তাই দেখো, উপরেরটা না বড়, নিচেরটা একটু ছোট। নিচেরটা কি বলবা? ছোট অসীম নাকি? এই বলো নিচেরটা কি বলবা? ছোট অসীম বলবা নাকি এটাও ইনফিনিটি বলবা? এটাও ইনফিনিটি ভাইয়া। কারণ হচ্ছে তোমার এখানে খালি তোমার মনে হচ্ছে বোধহয় একটু কম, বাট এইটুকু কম কি আসলে কি ইগনোর করার মতো। এটা যেহেতু ইনফিনিটি তার মানে নিচেরটাও ইনফিনিটি। সো এখন চিন্তা করো নরমালি কি হয় এসপি বাই পিএম। তো এসপি কত? এর ক্ষেত্রে 10, পিএমটা কি বলতো? ইনফিনিটি। তাহলে সামথিং বাই ইনফিনিটি কত? 0। আর তুমি বলবা ভাই পরেরটার ক্ষেত্রে দেখেন পিএমটা কিন্তু ইনফিনিটি। হ্যাঁ পিএমটা ইনফিনিটি, কিন্তু এসপি কি 10ই হবে নাকি অন্য কিছু হবে? 10ই হবে। কারণ দেখো তো ভাই, এটা 20 এটা 18 আছে, যে কারণে উপরেটা চেঞ্জ হয়েছে। কিন্তু তুমি আমাকে বলো, তুমি নতুন একটা দিলাম, এর মান হচ্ছে নিচে 20, তাহলে 3/2 হতে গেলে উপরেরটা কি হতে হবে? এই বোঝো, আমি নতুন একটা দিছি, নিচেরটা 20, ধরো এটা না, নিচেরটা 20, তাহলে উপরেরটা কত হইলে 3/2 হবে? 30ই হওয়া লাগবে। এই জন্য ভাই এটার নিচেরটাও ইনফিনিটি, এটার নিচেরটাও ইনফিনিটি, দুটো মিলছে না? তাহলে উপরেরটাও কি হওয়া লাগবে? সেম। তাহলে উপরেরটা কত হবে? 10। এই জন্য ভাইয়া যদি দ্বিঘাক্ষটা কোথায় থাকে? অসীমে থাকে। দ্বিঘাক্ষটা কোথায় থাকে? যদি অসীমে থাকে, তাহলে আলটিমেটলি দ্বিঘাক্ষটা যদি কোথায় থাকে? অসীমে থাকে, তাহলে এখানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এই তুমি যে জ্যামিতিক শেপ পাবা সেটা আসলে একটা কি বলতো? বৃত্ত। এবং তুমি কি খেয়াল করছো যে বৃত্তের ক্ষেত্রে এসপি ডিভাইডেড বাই পিএম নিচে সবসময় কি আসবে? ইনফিনিটি। উপরে তো কিছু একটা হবে, এসপি তো সামথিং একটা হবে, ছোট হোক বড় হোক হবে তো একটা। আর নিচে ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি সমান কি? সামথিং বাই ইনফিনিটি সমান কি? 0। তার মানে ভাইয়া এই যে লিখে রাখো, বৃত্তের ক্ষেত্রে ই সমান কত? 0। তাহলে লিখে রাখো বৃত্তের ক্ষেত্রে ই এর মান কত? 0। বোঝা গেল? বুঝছো ভাইয়া? ওকে। বৃত্তের ক্ষেত্রে ই এর মান 0। ওকে ভাইয়া, বৃত্তের ক্ষেত্রে আরেকবার বলো তো, স্থির বিন্দু তো স্থির, ওর জায়গা তো স্থির, দ্বিঘাক্ষ কই ছিল? অসীমে। সারা জীবন অসীমই থাকবে। এবার একটু সসীমে নিয়ে আসো। ধরো এবার সে সসীমে আসছে, সসীমে থাকলেও
তুমি আমাকে একটা প্রশ্ন উত্তর দাও তো, এবার এসপি আর পিএম এর মাঝে দূরত্বের কিছু কম বেশি আছে কি নাই? আছে না ভাইয়া? তুমি একটু বলো। আমাদের এখানে এসপি কিন্তু ছোট আর পিএমটা কি বড়। ভাইয়া দ্বিঘাক্ষ আগের বার অসীমে ছিল, এবার সসীমে আসছে। এসপি ছোট, পিএমটা কি বলতো বড়। বেশি লম্বা হয়েছে। আচ্ছা, আর একটু তোমাদের ভালো লাগবে না। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে ধরো বিন্দুটা এখানে, তাহলে এসপি আর পিএম, বা ধরো এখানে এসপি আর পিএম। তো যাই হোক না কেন বলো তো ভাইয়া, এবার এই ইর ক্ষেত্রে এসপিটা ছোট না বড়? এটা উপবৃত্তের চ্যাপ্টারে আমরা একদম ডিটেলসে দেখাবো, তো তোমাদেরকে আসলে এত ডিটেলসে দেখাতে চাচ্ছি না, আমরা উপবৃত্তের চ্যাপ্টারে একদমই ডিটেলসে দেখাবো। বলো তো ভাই, এবার এসপিটা ছোট না বড়? এসপি কি বলো তো ছোট। ধরো এসপি যদি 10 হয়, তোমার কি মনে হচ্ছে পিএমটা 10 নাকি 10 থেকে বড়? 10 থেকে বড়। এসপি যদি 10 হয়, পিএমটা 10 থেকে বড়, মানে একটু হলেও বড়। সেটা 15 হইতে পারে, 20 হতে পারে, বা ধরো 20 হইলো সে, তার মানে কি উপরে 10 নিচে 20, তার মানে কি হাফ। সেটা কত? 0.5। আচ্ছা বলো তো ভাইয়া, এসপিটাও একটা কি দূরত্ব, পিএমও একটা দূরত্ব। দূরত্ব তো নেগেটিভ হয়, নেগেটিভ হয়। তাহলে উপরেরটাও পজিটিভ, নিচেটাও কি? উপরে একটা পজিটিভ নাম্বার, নিচে একটা পজিটিভ নাম্বার, দুইটা পজিটিভ নাম্বার ভাগ আকারে থাকলে সেটা কি নেগেটিভ হতে পারে? প্রথম কথা সেটা পজিটিভ। এবং প্রথম কথা, এই পিএমটা কোনোভাবে কি ইনফিনিটি হবে না। পিএমটা ইনফিনিটি হলে সেটা তো কি হয়ে যায়? বৃত্ত। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে পিএমটা ইনফিনিটি হবে না, তাহলে অবশ্যই কিছু একটা আছে। তাহলে যেটা পাচ্ছ, তুমি যা পাচ্ছ সেটা বলো তো 0 থেকে ছোট না বড়? এটা কি কার থেকে বড়? অবশ্যই তুমি যা পাইছো এটা 0 থেকে কি বড়, তাই না? তুমি যা পাচ্ছ 0.5, এই যে তুমি 0.5টা পাইছো, এটা 0 থেকে ছোট না বড়? আচ্ছা, তুমি এবার আমার একটা প্রশ্ন উত্তর দাও, উপরে ছোট নিচে বড়, সবসময় উপরে ছোট নিচে বড়, কোনোভাবে কি 1 থেকে বড় হবে না। 1 থেকে অবশ্যই কি ছোট, তার মানে অবশ্যই কি 1 অপেক্ষা ছোট, তাই না? এটা অবশ্যই কি 1 অপেক্ষা ছোট। তাহলে দেখো তো ভাই, 0.5টা 0 থেকে বড়, আবার কি 1 থেকে ছোট। আর 0.5টা আসলে কার মান ছিল? ই এর মান। তার মানে ভাইয়া তুমি মাথায় রাখো, উপবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা সবসময় 0 থেকে বড় হবে, আবার কি 1 থেকে ছোট হবে। উপবৃত্তের জন্য স্পেশাল একটা চ্যাপ্টারই আছে, ওখানে গিয়ে আমরা এটার ইতিহাস, মানে আবার এই জিনিসটা নিয়ে পুরো একটা ক্লাস নিব, পুরো একটা ক্লাস নিব শুধু এইটুকু টপিক নিয়ে। আপাতত ইর একটু সম্পর্কে একটু আইডিয়া নাও ভাইয়া। আমরা কিন্তু একটা এক্সাম্পল দিতে গিয়ে একবার একটা কথা বলছিলাম। কি বলছিলাম? যে ধরো ওই বৃত্ত, যেটা বৃত্ত গোলকের সাথে যদি মিল খুঁজে পাও, সেটা হচ্ছে ওটা কিন্তু আসলে একটা কি বৃত্ত যে গোলক, আমি এক্সাম্পল দিয়েছিলাম বা একটা তুলনা করেছিলাম ফুটবলের সাথে। সো যদি এটা ফুটবলই হয়ে থাকে, তুমি ফুটবলে ধরো প্রেশারটা, প্রেশারটা তুলনামূলক কম, তো তুমি কি করছো, একটু দুই সাইড থেকে চাপ দিছো, এত ফুটবল দুই সাইড থেকে যখন চাপ দিছো তখন এরকম হয়ে গেছে, বৃত্ত হয়ে গেছে। বাট তুমি একটা কাজ করো, এক সাইডে ওয়ালের সাথে থেকে যদি এমন ভাবে চাপ দাও, তাহলে ওয়ালের সাথে যেখানে থাকবে সেখানে হয়ে যাবে স্ট্রেট লাইনের মতো, আর আরেক সাইডে চাপটা বেশি হবে। চলো এবার আমরা ওটা দেখে আসি। তাহলে তুমি উপবৃত্তের ক্ষেত্রে কি পাবা ভাইয়া বলো তো? 0 থেকে বড়, ইর মান 1 থেকে ছোট। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে ইর মান 0 থেকে বড়, 1 থেকে ছোট। বৃত্তের ক্ষেত্রে থেকে তুমি দেখছো ইর মান কার সমান? 0 সমান। ওকে, এবার দেখো,
ভাইয়া এই জায়গাতে সবাই একটু খেয়াল করো, আবার সে আমাদের সে দ্বিঘাক্ষটা, এই যে দ্বিঘাক্ষ আর স্থির বিন্দু। এবার আমি একদম জেনুইন ওয়েতে আঁকাবো, কারণ রিসেন্ট আমরা পরাবৃত্ত করবো। তো ভাইয়া আমরা কি করব, একটা এটা এস, এই বিন্দুটা ধরো সাপোজ পি, আর পি বিন্দু হতে এর উপর লম্ব দূরত্ব পিএম, এসপি আর কি পিএম, এসপি আর পিএম এই রেশিওটা একটা কি ধ্রুব সংখ্যা। বাট এবার আমরা একটা কাজ করেছি, কাজটা কি জানো, এই এসপি আর পিএমটাকে সমান নিছি, এসপি আর পিএমটাকে কি নিছি সমান। যেমন দেখো এখানেও এসপি আর পিএম এটা সমান নিচ্ছি, এসপি আর পিএম সমান নিচ্ছি। এখানেও ধরো এসপি আর পিএম, মানে আমরা সমান নিয়ে কাজ করতেছি। এখানে ধরো এসপি পিএম, এসপি পিএম, এসপি পিএম। ভাইয়া এবার একটু খেয়াল করো সবাই, ভাইয়া একটু দেখো, তুমি এই যে বিন্দু পাইছো, তোমার কি মনে হচ্ছে খালি এই কয়টা বিন্দু পাইছো? আর অসংখ্য বিন্দু পাইছো না? মাঝখানে আরো যদি নিতাম এসপি পিএম এরকম করে বিন্দু পাইতা। এবার তুমি সবগুলো বিন্দুগুলোকে যোগ করে দাও। দেখো তো ভাইয়া, তুমি যে শেপটা পাইছো তা একটা কার শেপ? পরাবৃত্তের শেপ, তাই না? তুমি যে চেয়ারটা দেখতে পাচ্ছ, দেখো না কি সুন্দর রাউন্ড হচ্ছে। এর আগে ওটা কিন্তু করছো, ওটা কিন্তু রাউন্ড হচ্ছে না। তোমার একটু পরে মনে হচ্ছে না ওইদিকে চলে যাবে, ওইদিকে চলে যাবে, বাট এ কিন্তু দেখো রাউন্ড হওয়ার মতোই আছে। তুমি যদি করতে থাকো এরকম করে রাউন্ড হতেই থাকবে। তার মানে আলটিমেটলি এখন তুমি যে শেপটা পাচ্ছ সে একটা কি পরাবৃত্ত। হ্যাঁ, তার মানে পরাবৃত্তের ক্ষেত্রে এর ক্ষেত্রে লক্ষ্য করো এসপি ডিভাইডেড বাই কত বলতো পিএম, আর এসপি আর পিএমটা কি সমান বলতো? এসপি যদি আবার 10 হয় তাহলে পিএমটাও কত 10, তাহলে উপরে 10 নিচে 10, তার মানে কি, তাই না? তাহলে বলো তো ভাই এর মান 1 পাচ্ছ কখন? পরাবৃত্তে। তাহলে এটাও লিখে ফেলো, পরাবৃত্তের ক্ষেত্রে ই সমান কত বলতো 1, পরাবৃত্তের ক্ষেত্রে এর মান হচ্ছে 1। তাহলে তুমি কিন্তু খেয়াল করো, আমরা কিন্তু আগে আসতেছি, প্রথমে অসীমে ছিল দ্বিঘাক্ষ, সেখান থেকে আমরা সসীমে ছিল, বাট বেশ দূরত্বে ছিল। বাট এবার এসপি আর পিএম এমন একটা দূরত্বে দ্বিঘাক্ষটা আসছে যাতে এস আর পি এর মধ্যবর্তী দূরত্ব আর পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব কি হয় সমান। আমরা কি একটু কাছে আসতেছি, পি এর কাছে চলে আসতেছি, তাহলে পরের বার কি হওয়া উচিত? আরো কাছে আসা উচিত। ওকে, তাহলে দেখো উঠাইছো না এটা? আচ্ছা, পরের বার আমরা আরো কাছে আসব। তো সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে এটা সে পরের বারের ফিগার কি, এই যে দেখো এস আর পি পিএম, দেখো তো এটা দূরত্ব আরেকটু কম না, বা আরো কাছে আসছো কিনা দেখো। এই দিকে একটা প্রথমে অসীমের ছিল, তারপর তো সসীম, তারপর সসীম হলো বেশ দূরত্ব ছিল, বাট এবার এসপি আর পিএম এর দূরত্বটা সমান। বাট এবার তুমি যেখানে আসছো এস আর পি এর মধ্যবর্তী দূরত্ব আর পি বিন্দু হতে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব এবার কি সমান নাকি একটু কম? পিএমটা একটু কম, দেখো তো পিএমটা কম না? বলো তো ভাই পিএমটা কম, তার মানে ই যেটা পাচ্ছ এবার বলো তো এসপি বাই পিএম, এসপি বাই পিএম। এসপি যেমন এখানে তুমি পাইছিলা এসপি যদি 30 হয় পিএম হচ্ছে 20, তাহলে কত আসতেছে 3/2, মানে কি 1.5। সেটা বলো তো 1 অপেক্ষা ছোট না বড়? 1 অপেক্ষা বড়। এখন বড়র তো শেষ নাই, এসপি ধরো অনেক বড় নিছো, ধরো এসপি নিছো হচ্ছে 1 বিলিয়ন বা আরো বড় নিছো, আর নিচে পিএম হতো 20 নিছো শুধু,
তাহলে মেইন কথা হচ্ছে পিএমটা এবার ছোট, এসপিটা কি বড়। বাট যেটাই হোক না কেন সেটা অবশ্যই 1 থেকে ছোট না বড় হবে। আরো সহজ করে বলি, ধরো উপরে কিছু না 10 আছে, নিচে 9 আছে, রেজাল্ট যাই আসুক সেটা 1 অপেক্ষা ছোট না বড়? তার মানে বলো তো ভাই, ইর মান কি 1 অপেক্ষা ছোট না বড়? তাহলে ইর মান 1 অপেক্ষা বড় হওয়ার জন্য তুমি এবার কি পাচ্ছ? অধিবৃত্ত। তোমাদেরকে বলে রাখি এটা অধিবৃত্ত পাবা, কারণ এই শেপটা দেখো, দুইটা শেপের মাঝে পার্থক্য আছে। এই শেপটা এইভাবে যাইতে থাকবে যাইতে থাকবে, বাট এটা কিন্তু রাউন্ড হচ্ছে। সো ওখান থেকে তুমি যে জ্যামিতিক শেপটা পাবা তা আসলে কি? অধিবৃত্ত। তাহলে দেখো এর মান 1 হওয়ার জন্য পাচ্ছ তুমি পরাবৃত্ত, আর 1 থেকে যদি এর মান বড় হয় তাহলে তুমি যে জ্যামিতিক শেপ পাবা সেটা আসলে কি? অধিবৃত্ত। ঠিক আছে, তাহলে লিখে রাখো এই অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা কি বলতো? 1 থেকে বড়। ওকে ভাইয়া, তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে এর মানটা অনপেক্ষা বড়। ঠিক আছে, ওকে ভাইয়া, এখনো কিছু বাকি আছে। দেখো সরলরেখার জোড়া সরলরেখা বাকি আছে। আচ্ছা, আমরা ওইদিকে যাওয়ার আগে আরেকবার একটু বলি, আমরা কিন্তু ভুল করে হোক আর সঠিক করে হোক, হুট করে মাথায় গোলক আসছে, সেখান থেকে আমরা ফুটবলে চলে গেছি। আর গোলক ফুটবল, সে ফুটবলের সাথে আমরা বৃত্তের একটা কম্পেয়ার করতে পারি। সে বৃত্তটাকে তুমি যখন প্রেসার দিচ্ছিলা হয়ে যাচ্ছিল কি? উপবৃত্ত। তুমি যখন আরেকটু প্রেসার দিচ্ছে, এক সাইডটা ব্লক হয়ে গেল, তখন একটা শেপটা অনেকটা এরকম, ধরো এক সাইড এটা ব্লক হয়ে গেল, তখন একটা কি? পরাবৃত্ত। আরো যখন প্রেসার দিচ্ছে, অনেক সময় দেখো না ভেঙে 2 টুকরা হয়ে 2 দিকে চলে যায়। ক্রিকেট বলের ক্ষেত্রে দেখো না আঠা খুলে যায়, আঠা খুলে গেল মাঝখান থেকে, 2 পাশে 2টা হয়ে গেছে, ওটা কি? উপবৃত্ত। বা ধরো ফুটবলটাকে তুমি এমন ভাবে প্রেসার দিছো সেটা ফেটে যায়নি, বাট শেপটা এমন আসছে, মানে এত বেশি প্রেসারের ফলে এই মাথাটা ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছে, এই মাথাটাও এইদিকে যাওয়ার চেষ্টা করতে। আমার কথাটা মনে বোঝো না, মানে এত প্রেসার দিছো যার ফলে ফেটে যাওয়ার আগের মুহূর্তে এইটা তখন আর এত সুন্দর রাউন্ড শেপ আসেনি, তখন এইদিকে এক মাথা ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছে, কারণ প্রেসারের ফলে তো এদিক দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, বাতাস এদিকে বাতাস পাস করার চেষ্টা করবে, তখন কিন্তু ফিগারটা দেখো অনেকটা এরকম, এদিকেও স্ট্রেট লাইনের মতো, এদিকেও কি? স্ট্রেট লাইনের মতো। প্রেসার দিতে দিতে ফাইনালি ধরো এত প্রেসার দিয়ে ফেলছো গেছে ফেটে। চলো ফেটে যাওয়ার পরে কি ঘটে সেদিকে একটু যাই। ভাইয়া বিষয়টা কি রকম দেখো, ধরো স্থির বিন্দু এস, এটা হচ্ছে ই। ফুটবলটাকে তুমি প্রেসার দিচ্ছ, দিতে 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 এই পর্যায়ে এসে গেছে ফেটে। তাহলে এবার তুমি আমাকে বলো, এবার পি বিন্দু ফেটে যাওয়ার পরে দুটা কি একই বিন্দুতে চলে গেছে? তাহলে পি বিন্দু আর এন বিন্দু কি ভিন্ন বিন্দুতে নাকি একই বিন্দুতে? বলো, দুটা কি ভিন্ন বিন্দুতে নাকি একই বিন্দুতে? একই বিন্দুতে। তার মানে পি বিন্দু আর এন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? পি বিন্দু আর এন বিন্দুতে যদি ভিন্ন বিন্দুতে না হয়, দেখো প্রথমে দ্বিঘাক্ষ অসীমের ছিল, সেখান থেকে সসীমে, তারপর এসপি আর পিএম যত দূরত্ব ওই রকম দূরত্বে ছিল, সমান দূরত্বে ছিল, তারপর আরো কম দূরত্বে আসছে, বাট এবার কাছাকাছি আস্তে আস্তে এই দ্বিঘাক্ষটা একদম এই পি এর উপরে চলে আসছে, এই দ্বিঘাক্ষটা পি এর উপরে চলে আসছে। পি এর উপরে যদি চলে আসে তাহলে পি আর এম এর মধ্যবর্তী দূরত্ব তখন কত? 0। তো তুমি তো জানো ই সমান এসপি বাই পিএম। এসপি ধরো আমাদের 10, এসপি 10, পিএম কত? 0। সামথিং বাই 0 মানে কি বলো তো ভাই? যখন একবারে এখানে চলে আসছে তাহলে এটা আর এটা দুটাকে দেখে কি পেয়ার অফ স্ট্রেট লাইন মনে হচ্ছে না? এটা একটা সরলরেখা, এটা আর একটা কি সরলরেখা। তাহলে দেখে কি মনে হচ্ছে? যখন এখানে যুক্ত হয়ে গেছে, দুটা সেট করছে, তখন মনে হচ্ছে কি এটা পেয়ার অফ স্ট্রেট লাইন মনে হচ্ছে না? তার মানে কি এক জোড়া সরলরেখা। তার মানে পেয়ার অফ স্ট্রেট লাইনের ক্ষেত্রে বা এক জোড়া সরলরেখার ক্ষেত্রে ই এর মানটা কি বলতো? ইনফিনিটি। ভাইয়া বাকি থাকলো সরলরেখা। ভাইয়া ঘটনাটা কেমন ঘটছে তুমি যদি একটু দেখো, ই এর মান 0 ছিল বৃত্ত, 0 থেকে বড়, 1 থেকে ছোট উপবৃত্ত। এবার 1 এর যখন সমান তখন পরাবৃত্ত, আবার 1 থেকে যখন বড় তখন অধিবৃত্ত।
ভাইয়া এবার 1 থেকে বড় কত বড় ভাই, অনেক বড়, কত বড়, অনেক বড়, তখন পর্যন্ত অধিবৃত্ত। বাট অনেক বড় হতে হতে যখন তুমি তোমার চিন্তার বাইরে বড় হয়ে গেল, মানে তুমি যতটুকু চিন্তা করতে পারো তার থেকে বড়, তখন সেটা কি ইনফিনিটি, তখন হয়ে গেল কি বলতো জোড়া সরলরেখা। এখন তারপরের বিষয়টা হচ্ছে সরলরেখার ক্ষেত্রে তুমি চিন্তা করো ভাই এরা তো দুইটা ফেটে গেছে, বল ফেটে গেছে, একত্রিত হয়ে গেছে, এই দুটা যখন এক হয়ে গেছে তখন সেটা কি সরলরেখা। তাহলে বলো তো ভাই তখন এসপিও 0, পিএমও কত 0, তার মানে এসপিও 0, পিএমও কত 0, 0/0 মানে কি নির্ণীয় নাকি অনির্ণীয়, 0/0 মানে কি 0 নাকি অনির্ণীয়, তার মানে তুমি সরলরেখার ক্ষেত্রে কি এর মানটা ওইভাবে নির্ণয়, অনির্ণীয় মানে কি নির্ণয় করা যায় না নাকি বেশি নির্ণয় করা যায়, তার মানে সরলরেখার ক্ষেত্রে আমরা এই জন্য এর মানটা বিবেচনা করি না, তবে তুমি এটা অনির্ণয় করতে পারো, তার মানে তুমি বিভিন্ন কেসে এটা বিভিন্ন ভাবে তার মান বের করে নিতে পারো। বোঝা গেল? তার মানে আমাদের এই যে এই বিন্দু আর সরলরেখা থেকে কিন্তু আমাদের জ্যামিতিক শেপগুলো পাওয়া যায়। এখন আমরা আগামী ক্লাসে বিন্দু আর সরলরেখা থেকে 1 মিনিট দাঁড়াও, বিন্দু আর সরলরেখাগুলো থেকেই আমরা কিন্তু তোমাদের দেখাবো বিভিন্ন ধরনের জ্যামিতিক ইকুয়েশন দেখাবো। হ্যাঁ।